নমস্কার, আনন্দম টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আজকে কে রয়েছেন, শ্রী তাপস রায়। এবং তাপস রায় সম্পর্কে কোনো মন্তব্য করার আগে আমি শুধু একটা কথাই বলবো, ইনি এসেছেন বিজেপিতে, দাঁড়িয়েছেন উত্তর কলকাতায়, তিনি প্রার্থী হয়েছেন লোকসভা আসনে। কিন্তু তাপস রায় হচ্ছেন তৃণমূলের বোধহয় একমাত্র, এখন প্রাক্তন, একমাত্র ভদ্রলোক রাজনীতিবিদ। আমি কথাটা ভুল বললাম তাপসদা? না, আছে। আমি একমাত্রই শুধু নয়, আরো বেশ কিছু মানুষ আছেন আর কি, ছিল, আছে। কিন্তু আপনার সম্পর্কে এই কথাটা আগাগোড়াই বলা হয়ে থাকে যে এই তাপস রায় মানুষটি অত্যন্ত ভদ্রলোক, এবং তিনি যা কিছু করেছেন তৃণমূলে থাকাকালীন পুরো সময়টাই, সেখানে তার গায়ে কোনো কালির আঁচড়ের দাগ নেই। যেখানে তৃণমূল কংগ্রেস সম্পর্কে কথা উঠলেই মানুষ বলে থাকে যে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে চোর, তারা দুর্নীতি করে, তারা ইত্যাদি ইত্যাদি। এই যে তাপস রায় এই ছোঁয়াচ বাঁচিয়ে থাকতে পারলেন, আগে এইটার উত্তর জানতে চাই যে কিভাবে পারলেন আপনি? না, এটা তো বংশ পরম্পরায় বলার। আমি ভালো বংশগত ঘরের ছেলে, সুতরাং কোনোদিন রাজনীতি করতে এসে যে ওই দীর্ঘদিনের কাউন্সিলর, দীর্ঘদিনের এমএলএ, রাজ্যে বা কেন্দ্রে বহু সাংগঠনিক পদে ছিলাম, তো ওই দিকে কখনো আমার কোনো ঝোঁক যাকে বলে এসব আমার ছিল না। এবং সেটা ছিল না বলেই হয়তো আমাকে অনেক সেই সমস্ত দায়িত্ব থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে রাখা হয়েছিল। প্রথম কথা, সরিয়ে রাখা হয়েছিল, সেই সমস্ত দায়িত্বে রাখা হলো না, বা দেওয়া হলেও সেটা আবার পরবর্তীকালে অল্প কিছুদিনের মধ্যেই সেখান থেকে আমাকে সরিয়ে দেওয়া হয় বা তুলে নেওয়া হয়। যেমন আমি 7.5 বছর পর আমাকে মন্ত্রী করা হয়েছিল, যদিও সেই মন্ত্রিত্বের একবারে দুটো এমনই দায়িত্বে ছিলাম। একটা বিধানসভার দায়িত্ব পরিষদীয়, আরেকটা স্ট্যাটিস্টিক্স প্ল্যানিং অ্যান্ড, মানে যেগুলো গুরুত্ব সেভাবে সেরকম ছিল। সুতরাং আমি আই ওয়াজ হ্যাপি। যাই হোক, সেই 2.5 বছর মতন ছিলাম। তারপরে সেখান থেকেও আর পরবর্তীকালে আর মন্ত্রিসভায় নেওয়া হয় না। তারপরে যেমন আমাকে এই কলকাতা উত্তরের সভাপতি করা হয়েছিল, 7 মাসের মাথায় আবার সরিয়ে দেওয়া হলো। তো এই সমস্ত ব্যাপারটা ছিল। সে একদিকে ভালো, কারণ কিছু কিছু মানুষের দিয়ে সব কাজ করানো যায় না, এবং সকলে তো মেরুদণ্ডটাকে বিক্রি করে না, করতে পারে না। আমি হয়তো, বা কিছু মানুষ আছি আমরা যারা সব রাজনৈতিক দল মিলিয়েও যদি বলা হয়, আমরা সেই দলের অন্তর্ভুক্ত। এই যে মেরুদণ্ড বিক্রি করার কথা বললেন, এই জায়গাটা থেকে এসে একটা প্রশ্ন ওঠে। 11 সালে এই রাজ্যে তৃণমূল ক্ষমতা এসেছে, এবং আপনি প্রথম থেকেই তৃণমূলের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ, প্রথম থেকে না, কিছুদিন 98 থেকে তৃণমূল ফর্ম হলো। আমি 2000-এর শেষ 2001 কি আমি প্রার্থী হলাম। না, আমি 11 সালের কথা বলছি। 11 সালে তো আপনি তখন, আমি তো সরকার যখন 11 আমি এমএলএ, 16 এমএলএ, 21 এমএলএ। ঠিক তাই। তার মানে দেখা যাচ্ছে যে 11, 16, 21 এই যে 3টে টার্মে আপনি তৃণমূলের সঙ্গে থাকলেন। কিন্তু আপনি যে কথাটা বলছেন, মেরুদণ্ড বিক্রি করার যারা লোকজন, তারাই তৃণমূলের সঙ্গে 21 পর্যন্ত বা আজকে 24 পর্যন্ত রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, আধে বেশিরভাগ, অধিকাংশই। এবং আপনি হয়তো বলতে চাইবেন যে কিছু তাদের মধ্যে ভদ্রলোক আছে, নিশ্চয়ই মানতেই হবে, সব জায়গাতেই কিছু ভদ্রলোক থাকবেন, কিন্তু অধিকাংশই অভদ্রলোক, বা অধিকাংশই চোর, অধিকাংশই দুর্নীতিবাজ, অধিকাংশই কোনো না কোনো রকম ভাবে কোনো না কোনো রকম গন্ডগোলের সঙ্গে যুক্ত। তাদের সঙ্গে এতগুলো বছর কাটালেন কি করে? আপনার তো অনেক আগেই বিজেপিতে আসার কথা। আগে আসতে পারলে সত্যি ভালো হতো। আসলে বেটার লেট দ্যান নেভার। আর ঈশ্বর তো ঠিক করে রেখে দেন সব, সেটাই হয়তো। আমি আসলে ঠিক করেছিলাম 18 জুন 2023 যে তৃণমূল আর করবো না। আচ্ছা। আর রাজনীতিটাও করবো না, ছেড়ে দেবো। এটা আমার সিদ্ধান্ত হয়ে গেছিল 18 জুন। তারপর থেকে আমি দলের সঙ্গে দূরত্ব বাড়ানো এবং মুখ খোলা, সেটা আমি খুবই বরাবরই একটু স্পষ্টবাদী এবং ঠোঁট কাটা গোছের। এটা আমি বিধানসভায়, ভবনেতে, নিজের কেন্দ্রে, সাধারণ আলাপচারিতায়, মন্ত্রী, এমএলএ, এমপিদের সঙ্গে, এমনকি টিভিতেও কখনো সখনো, পাবলিক মিটিংও কয়েকবার বলে টলে দিয়েছি। আপনি শুনলে অবাক হবেন, এটা আমি ভুলে গেছিলাম।
এটা মনে করিয়ে দিলেন ডক্টর উপেন বিশ্বাস। আচ্ছা, একটা সময় তৃণমূলের এমএলএ ছিলেন এবং মন্ত্রী ছিলেন। মন্ত্রী ছিলেন। ওনার অভ্যেস হচ্ছে যে কোনো মিটিংয়ে গেলেই মিনিটস নেওয়া। হ্যাঁ, নিজের নোট করেন। তো কিছুদিন আগে একটা খুব বড় চ্যানেলে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানে উনি বক্তব্য রাখতে গিয়ে 14 সালে সারদা হয়েছিল, আর 15 সালের 2রা জানুয়ারি একটা কোর কমিটির মিটিং হয়েছিল। হ্যাঁ, সেখানে আমি বক্তব্য রেখেছিলাম, উনি শুনেছিলেন এবং নোটটা নিয়ে সেদিনকে বললেন ওখানে যে একমাত্র তাপস রায় 3বার বললেন, বললেন যে উনি দলকে কিন্তু সেই সময় প্রতিবাদ করেছিলেন এবং সতর্ক করেছিলেন। আমি ভুলে গেছিলাম। এই ঘটনাটা কোন সালের কথা বলছেন এটা? 2015 2রা জানুয়ারি সারদা নিয়ে, 14তে সারদা হয়েছিল। 15 সালের ঘটনা। হ্যাঁ, এরকম মাঝে মাঝে বেশ কিছু ঘটনা যখন ঘটতো তখন আমি তার প্রতিবাদ, যেমন এই চড়ান অনুব্রত কেষ্টর, গুড় বাতাসা, নকুলদানা, এগুলো তো অনেকে হাসতো, আমি প্রতিবাদ করতাম। শুধু না, আমি বলতে এগুলো ঠিক হচ্ছে না, এগুলো নিয়ে হাসাহাসির কিছু নেই। তার কারণ হলো যে শেষ কথাটা তো গণদেবতারাই বলে, মানুষ এগুলোকে পছন্দ করে না। কারোর ভালো লাগতে পারে এগুলো, কিন্তু দল কখনো শাসন তো করেনি, করলে পরে আজকে অনুব্রতর এই তিহার জেলটা হয় না। আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছিল বা পেয়েছিল। আমি কিন্তু দুবার বাইট দিয়ে সব, মানে একটা পিসিতেই আর কি, দুবারই আমি এটা কন্ডেম করেছিলাম। তখন যখন আপনি কন্ডেম করলেন তখন আপনার সম্পর্কে দলের প্রতিক্রিয়া? আমি জানি না, আমাকে কি কিছু বলেনি, প্রতিক্রিয়া তো আমি জানি না। অপ্রিয় সত্যি কথাটা বরাবরই বলতাম এবং সেটার জন্য আমি সর্বোচ্চ নেতৃত্বের অপছন্দের কারণ এবং অপ্রিয় ছিলাম। এই যে আপনি বলছেন আপনি সর্বোচ্চ নেতৃত্বের অপ্রিয় ছিলেন, আপনি অপছন্দের কারণ ছিলেন, অথচ তারপরেও আমরা দেখতে পেয়েছি যে ভদ্র রাজনীতিবিদ বলে পরিচিত যারা আপনার মতো যে সমস্ত ব্যক্তিত্ব ছিলেন, তাদেরকে মানে ফোরফ্রন্টে নিয়ে আসা, তাদের ইমেজটাকে ব্যবহার করা ইত্যাদির ক্ষেত্রে কি কোনো উনি হচ্ছেন দক্ষিণমুখী, একটু সর্বভারতীয় না, সারা বাংলাকে উনি ব্যবহার করেছেন। একটা সময় সুযোগ পেয়ে সকলেই সাথ দিয়েছিলেন। এই জায়গাটা তো আসতেই পারতেন না যদি বিজেপি যদি সমস্ত রকমের সহযোগিতা, রাজনৈতিক এবং কেন্দ্রের ক্ষমতা, অটল বিহারী বাজপেয়ীজির আশীর্বাদ, বিজেপির মন্ত্রিসভা, তাও রেলমন্ত্রী, যেটা এখনো উনি বলেন ক্যাশ করার চেষ্টা করেন, যেটা রেলের কাজকর্ম করেছিলেন, সবই তো বিজেপি। সেই বিজেপিকে কুণ্ঠাবোধ করেন না গালাগাল দিতে। তো সুতরাং এগুলো তো ছিল, আমরা তো সকলেই একটা সময় সিপিএম এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে সকলেই বাংলার জাতপাত, ধর্ম, বর্ণ, পতাকার গোড়ামি নির্বিশেষে ওনার পাশেই বা তৃণমূলের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু তারপরে যেটা হলো সেটা তো ভয়ঙ্কর। মানে সেই প্যান থেকে ফায়ারে, এক্স্যাক্টলি। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো তো ঘটার কথা ছিল না। স্লোগান তো উনি দিয়ে এসেছিলেন, 13 জন মারা গেছিলেন, সেই শহীদ তর্পণ প্রতিটি 21শে জুলাই হয়। দুটো স্লোগানের ওপর তো 13 জন প্রাণ দিয়েছিলেন, 21শে জুলাই আজও শহীদ তর্পণ হয়। একটা নো আই কার্ড নো ভোট, আর একটা হচ্ছে 2 হাতে কাজ চাই। নো আই কার্ড নো ভোট এখন 11 ক্ষমতা আসার পর 13 সাল থেকেই ত্রিস্তর পঞ্চায়েত থেকে লুট শুরু হলো। মুকুলকে নির্দেশ দিলেন, মুকুল পুলিশকে নিয়ে লুট করা শুরু করলো। আজও নির্বাচন হচ্ছে 6ষ্ঠ দফার 6th ফেজ। আজও কেন? মানুষ যাকে চাইবে সেই যাবে, দুর্বৃত্তরা যাকে চাইবে সে যাবে, দুষ্কৃতীরা যাকে চাইবে সেই যাবে। একটা গণতান্ত্রিক বন্দোবস্ত এবং ব্যবস্থার এগুলো কখনো হতে পারে? আক্রমণ করা হচ্ছে প্রার্থীদের, রাজনৈতিক দলের কর্মীদের, বিজেপি সহ অন্যান্য, বিজেপি বেশি হচ্ছে। গত 21-এর নির্বাচনের পর কত প্রাণ গেল, কত খুন হলো, কত বাড়ি ঘর ছাড়া, কত মানুষ ঘর ছাড়া, হাজারে হাজারে বাড়ি ঘরদোর জ্বালিয়ে দেওয়া হলো, দোকানপাট পুড়িয়ে দেওয়া হলো, পেটে লাথি মারা হলো, মানে জীবন শেষ করে দেওয়া হলো এবং তাদের যে রুজিটা পর্যন্ত বন্ধ করে দেওয়া। ঠিক তাই। এই রাজনীতি, পশ্চিমবঙ্গের এই রাজনীতি আমরা জানি যে একটা সময় 7-এর দশক আমরা কিছুটা মানুষের স্মৃতিতে এখনো আছে, যারা বয়স্ক মানুষ,
তারপরে বাম জমানা 34 বছরে এইটাই ছিল রাজনীতি, বাম জমানার রাজনীতি এটাই ছিল, ভোট কিভাবে, তারা আরো সাইন্টিফিক রিগিং করতেন ইত্যাদি ইত্যাদি। সেই লোকগুলোকেই তো আমি সেটাই বলতে সেই চাইছি, লোকগুলোকেই তো ঢুকিয়ে নেওয়া হলো। আমি সেটাই বলতে চাইছি। তথাগত রায় একটা কথা বলেন, তথাগত রায় যিনি মণিপুরের রাজ্যপাল ছিলেন, ত্রিপুরার রাজ্যপাল ছিলেন, তিনি বলেন যে ইনি নাকি সিপিএম এর জ্যোতি বসুর মেধাবী ছাত্রী এবং সেই জন্যই উনি এগুলোকে অনেকদিন ধরে বলছেন, অনেকদিন ধরে তথাগত হ্যাঁ, অনেকদিন ধরে বলছেন। এই কথাটা কি আপনি মানেন? এই কথাটা আপনি মানেন? না, তা না যদি হতো, এটা একটা জনপ্রিয় নেত্রী, এত কাজ করেছেন, এত উন্নয়ন করেছেন, হ্যাঁ, নিজের প্রতি আস্থা নেই, মানুষের প্রতি ভরসা নেই, এইভাবে নির্বাচনে জিততে হবে কেন? আচ্ছা, আর আজকে তো ওনার প্রতিপক্ষ তো আমার বিজেপিও মনে হচ্ছে না, আজকে তো ওনার প্রতিপক্ষ তো সাধু সন্ত সন্ন্যাসীরা, বিচারপতিরা এবং সাধারণ মানুষ তো অবশ্যই। সাধারণ মানুষ অবশ্যই, প্রতিদিন সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক মানুষ, বিশেষ করে মহিলারা যেভাবে নিগৃহীতা হচ্ছেন, এবং তিনি সেই সমস্ত ঘটনাগুলোকে ছোট গল্প বানানো, নাটক, এগুলো শুনলে পরে বেদনা হত হই, কষ্ট পাই। যে আর যাই হোক, কামদুনি, পার্কস্ট্রিট, কালিয়াচক, কালিয়াগঞ্জ, হাঁসখালি, সন্দেশখালীর মায়েদের যখন বুক ফেটে চোখ দিয়ে জল ঝরে, বাড়িধারা, অশ্রুধারা, সেগুলো আর যাই হোক, সেগুলো মিমি নুসরতের মতন কিন্তু ওরা অভিনেত্রী নয়, তাদের মনে করলেই বাড়িধারা বা আদারওয়াইজ তাদের চোখে অশ্রুধারা নেমে আসে। তো সেগুলোকেও নিয়ে, এবং একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, এবং সেই মহিলা মুখ্যমন্ত্রীও কিন্তু শেখ শাহজাহানের পাশে দাঁড়ায়, এবং তাকে প্রোটেকশন দেন, মানে 56 দিন তাকে পুলিশে ঘেরে ঢোকে রেখে দেয়। সে একটা আন্তর্জাতিক র্যাকেট চালায় এবং একটা জলদস্যু, একটা খুনি, সম্ভবত বাংলাদেশের নাগরিক, সে ভারতের নাগরিকও নয়। তাহলে তো আরো সাংঘাতিক। এবং সেটা বাংলার বিধানসভায় দাঁড়িয়ে তিনি প্রোটেকশন দিচ্ছেন, রেকর্ডেড বাংলার মুখ্যমন্ত্রী। তো এই সমস্ত দেখে তারপরে এত স্ক্যাম, এত দুর্নীতির পর দুর্নীতি, মিউনিসিপ্যালিটির দুর্নীতি, 60-70টা মিউনিসিপ্যালিটিতে, সেখানে সিবিআই, ইডি, তারপরে এই শিক্ষক নিয়োগ, বলেছিলেন দুয়াতে কাজ চাই, তাহলে একটা তো হলো নোয়াই কার্ড নো ভোট, দেখতে পাচ্ছি আমরা দুয়াতে কাজ চাই, সে কাজ বিক্রি হচ্ছে, এবং শিক্ষকদের চাকরি বিক্রি হচ্ছে, যারা সমাজ গড়ে, যারা ভবিষ্যতের মানুষ তৈরি করে। শুধু তো শিক্ষকদের চাকরি সব, মানে শিক্ষকদেরই আজকে সুপ্রিম কোর্ট 6 তারিখে কি করবে আমি জানি না, সমগ্র ক্যাবিনেটটাকে হয়তো দোষী করে দেবে। এর আগেও তো করেছে, কিন্তু উনি সেগুলো না, 8,000-এর ওপর বলেইছে, স্বীকার করেছে এসএসসি এবং রাজ্য সরকারের কৌশলী, যে এগুলো অবৈধনীয়। কেন হবে? সরকারি চাকরি, শিক্ষকের চাকরির অবৈধনীয় হবে কেন? মেধা আছে যাদের, মেধাবী ছাত্রছাত্রী পরীক্ষায় পাশ করেছে, ধর্নায় বসে থাকবে বছরের পর বছর, মাসের পর মাস, গান্ধী স্ট্যাচু এবং মাতঙ্গিনী হাজার মূর্তির নিচে। আর যারা ফর্ম ফিল আপ করেনি, অ্যাপ্লাই করেনি, পরীক্ষা দেয়নি, পাস করেনি, ওএমআর সিট বদলে দিয়ে তারা চাকরি করবে, করছে। এই পাপের প্রায়শ্চিত্ত কি এদের করতে হবে না? এর পরিণাম কিন্তু সাংঘাতিক। আর যাই হোক, কিন্তু কংগ্রেস বা সিপিএম এর থেকে বড় সংগঠন বা বড় দল তৃণমূল না। আর যে দুষ্কৃতীরা লম্পজম্প করছে, লাফাচ্ছে, কংগ্রেসের দুষ্কৃতীদেরও দেখেছি 72 থেকে 77 লাফাতে, সিপিএম এর দুষ্কৃতীদেরও লাফাতে দেখেছে বাংলার মানুষ। আগামী দিনে কিন্তু এই তৃণমূলের দুষ্কৃতীদেরও আমি খুব বিনয়ের সঙ্গে সতর্ক বা সাবধান করতে চাই, যে তারা যদি কারুর কথা শোনে, এইভাবে তারা নৃত্য করে, মানুষের উপর আক্রমণ করে, তাহলে কিন্তু একবার পাড়াতেই একবার তাকিয়ে দেখুক, ওয়ার্ডে বা ব্লকেই তাকিয়ে দেখুক, তার মহল্লাতেই তাকিয়ে দেখুক, অঞ্চলেই তাকিয়ে দেখুক, যে সিপিএম এর দুষ্কৃতীদের আর কংগ্রেসের দুর্বৃত্তদের হালটা কি হয়েছিল।
এটা একটা স্পষ্ট বার্তা যেটা তাপস রায় এই মুহূর্তে দিলেন। বার্তাটা তাদের উদ্দেশ্যে, মানে আমি একটু খোলসা করে দিই, তবে আপনি অনুমতি দিলে, যে এখন যারা এই দুর্বৃত্তায়ন করছেন বা দুর্বৃত্তায়নের সহায়তা করছেন তাদের আগামী কিন্তু খুব একটা ভালো নয় বলেই মনে হচ্ছে। সাধারণত হয়নি, সচরাচর তাই হয়, এটাই নিয়ম। আমি দুটো এক্সাম্পল সাইট করলাম। একদম একদম তাই। এবারে আসছি একটু দাদা আপনার এবারের ভোটের ব্যাপারটাতে। মানে আপনি দাঁড়িয়েছেন উত্তর কলকাতাতে লোকসভাতে, আপনি মিউনিসিপ্যালিটি, তারপরে অ্যাসেম্বলি, তারপরে কলকাতা কর্পোরেশন, তারপরে অ্যাসেম্বলি, এবং তারপরে এই প্রথম আপনার লোকসভাতে দাঁড়িয়েছেন 99-এ। তখন কংগ্রেসের বলতে গেলে প্রার্থী পাওয়া যাচ্ছিল না, কংগ্রেসের সেন্ট্রাল লিডারশিপ এবং স্টেট লিডারশিপের অনুরোধে। তখন আমি কিন্তু কাউন্সিলর এমএলএ দুটি একসঙ্গে দাঁড়িয়েছিল। নর্থ ইস্ট ছিল তখন ক্লাব হয়নি, নর্থ ইস্ট বা নর্থ ইস্ট, আজকে যেমন ক্লাব কলকাতা উত্তর। তো এই যে কলকাতা উত্তর কেন্দ্র 15,16,667 ভোটার রয়েছে। কলকাতা উত্তর কেন্দ্রে একটা ব্যাপার আমরা বিগত কয়েকটা নির্বাচনে খেয়াল করেছি, যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে একটা একচ্ছত্র এক ধরনের যাকে বলা যেতে পারে সাম্রাজ্যবাদ চালিয়েছেন। মানে বেশ 3টে নির্বাচনে আমরা এটা দেখতে পেয়েছি, এবং চৌরঙ্গিতে তার স্ত্রী নয়না ব্যানার্জি তিনি জিতেছেন। গত বিধানসভাতে পরিবারবাদ আর কি। হ্যাঁ, মানে আমি এটাতেই আসতে যাচ্ছিলাম, এই যে পরিবারবাদ। না, আমরা কিন্তু তৃণমূল থেকে স্লোগান দিতাম একটা, তৃণমূল একটা স্লোগান দিত না। আপনি তৃণমূলে আগে যখন ছিলেন তখন, মানে হ্যাঁ, আমরা যখন ওই তো বললাম তৃণমূল দল কংগ্রেসকে হেয় করার জন্য একটা স্লোগান দিত। সেই স্লোগানটা ছিল যে দাদা বৌদির কংগ্রেস, মানে প্রিয়রঞ্জন দাস মুন্সি আর দীপা দাস মুন্সিকে নিয়ে। তারপরে দেখলাম তৃণমূলেও তাই আর কি। আচ্ছা, মানে শুধু এখানেও তো পরিবারবাদ দেখতে পাচ্ছি, কিন্তু এবং সেটা অদ্ভুত, একটা নামটা কিন্তু তৃণমূল, গ্রাসরুট। সেখানে দেখা যায় সব ওপর থেকে বহিরাগত বলে, কিন্তু সেই কীর্তি আজাদ, সেই শত্রুঘ্ন সিনহা, সেই ইউসুফ পাঠান এবং এই যে সমস্ত মিমি, নুসরত, নয়না, দেব, এটা তো আর পলিটিক্যাল এলিমেন্ট নয়। এই কালচারটা তো নিয়েই আসা হলো বাংলাতে, এদের হাত ধরেই এলো এই দারোগাদের নিয়ে আসা ব্যাপকভাবে তৃণমূল। মানে এই কালচারটা কিন্তু তৃণমূলই মোটামুটি বাংলায় নিয়ে এসেছে। এটাকে আমরা কতটা দেখেছি হয়তো দু একটা, কিন্তু সেটা বিচ্ছিন্ন। মানে আমি মধ্য কলকাতা, উত্তর কলকাতায় আমার হচ্ছে একদম শৈশব, বাল্য, কৈশোর, যৌবন, পৌর, সমস্ত কিছু। রাজনীতিও আমার, রাজনৈতিক জন্ম আমার মধ্য উত্তরে। আমরা বরানগরে যাব, আর নয়না এইটা দাঁড়াবে চৌরঙ্গিতে। এই হচ্ছে মানে এটাই হচ্ছে প্যাটার্ন, এই প্যাটার্নটাই চলেছে, এবং এটাই সর্বক্ষেত্রে, সব কাউন্সিলরের ক্ষেত্রেও তাই, এমএলএ এমপির ক্ষেত্রেও তাই, সর্বক্ষেত্রে। মানে এইটা করার উদ্দেশ্যটা কি দাদা? সেটা উদ্দেশ্যটা কি আমি বলতে পারবো না। কেউ বলতে পারবো যে নিজেই, আমি তো সুপ্রিমো, আমি তো চিফ মিনিস্টার, আর নিজের দলে যখন যেটা আমার দল, আমি শেষ কথা বলি, বা আমি ভালো বলি মন্দ বলি, কেউ তার সেটার বিরোধিতা করলে তো তাকে তাড়িয়ে দেবো, বিরোধিতা করলেই তো সে থাকতে পারবে না, বা তাকে সরিয়ে দেবো বা তাড়িয়ে দেবো। সুতরাং সেই জন্য যা খুশি তাই, তাতে ক্ষতি হয়েছে দলের। আজকে দল তো এই জায়গায় আসার কথা না। আজকে ওনার গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা যে জায়গায় ছিল, আজকে উনি বলুন না, ওনার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা সেই জায়গায় আছে। এই কদিন আগে একটা মিটিং করলেন, সেটা এত জায়গা থেকে আমার বাড়ির গায়ে, পাড়া না, আমার বাড়ির গায়ে। আচ্ছা, হ্যাঁ, যাই হোক। তো সুতরাং কথা হলো যে এই যে এখন একটা সময় তো সারা বাংলার দেওয়াল ভরিয়ে দেখা হয়েছিল সততার মূর্ত প্রতীক। তো সেই লেখাটা বন্ধ হয়ে গেল কেন? কে বন্ধ করলো? কারা বন্ধ করলো? কেন বন্ধ করলো? হঠাৎ সেই লেখা আর তো দেখি না, সেই হোর্ডিংও দেখি না, ব্যানারও দেখি না, দেওয়াল লিখনও দেখি না। তো সুতরাং তার মানে একটা কিছু মানুষ যেটা ভেবে এনেছিল মানুষ এই দলকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে, পরবর্তীকালে তাদের যে 5 বছর, 10 বছর বা 13 বছরের অভিজ্ঞতাটা সুখপ্রদ নয়, সুখকর নয়, যে কারণে আজকে এই ছবি। আসুন দাদা, আপনার কেন্দ্র সম্পর্কে একটুখানি বলুন।
আপনার কেন্দ্রে আর তো কদিন বাকি আছে ভোটের, মানে চলেই এসছে প্রায়। তো আপনার কেন্দ্রে এখনো পর্যন্ত এদিক ওদিক রাস্তাঘাটে কান পাতলে যেটা আমাদের কাছে খবর, সেটা আপনাকে আগে একটুখানি দিয়ে দিই। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করার মতো লোক একজন এসেছেন, এই কথাটা কিন্তু শোনা যাচ্ছে। এইটা কতটা ব্যালট বক্সে প্রতিফলিত হবে? মানুষ ঢেলে ভোট দেবে মোদিজির জন্য। এটা কর্পোরেশনের ইলেকশন নয়। তৃণমূলের বক্তৃতাটা শুনে আমার কখনো কখনো আমি খুব কনফিউজড। কখনো মনে হচ্ছে এটা কি কর্পোরেশন ইলেকশন, আবার কখনো মনে হচ্ছে এটা কি বিধানসভা ইলেকশন, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণ শুনে। এটা যে দেশের নির্বাচন, দেশ গড়ার নির্বাচন, এটা দেশকে প্রগতির দিকে, অগ্রগতির দিকে আগামী দিনে বলিষ্ঠ নেতৃত্ব মোদিজির, তাতে এগোবে, বিশ্বগুরু হবে। 3.89 ট্রিলিয়ন এখন আমরা অর্থনীতিতে আমাদের শক্তিশালী দেশ, মানে এখন পঞ্চম আমরা। এটা কিছুদিনের মধ্যে তৃতীয় হতে চলেছে 5 ট্রিলিয়ন। এই যে সারা ভারতবর্ষের মানুষকে কোভিড, সে তো আমিও নিয়েছি, আপনিও নিয়েছেন, মমতা ব্যানার্জিও নিয়েছেন, সকলে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে। সেটা তো বেছে বেছে বিজেপিদের কোভিড ইনজেকশন দেওয়া হয়নি তো, সুতরাং সেইগুলো। তারপরে বহু প্রজেক্ট আছে অদ্ভুত ঝগড়া করে, সেগুলো মানুষ পায় না বাংলায়। আয়ুষ্মান ভারত, সো মেনি প্রজেক্টস আর দেয়ার যেগুলো ইমপ্লিমেন্ট করতে দেন না, ইমপ্লিমেন্টেড হয় না। সেগুলো হলে তো আমি তো ভারতবাসী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের সরকার তো আমার সরকার। তো তারা যদি মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য কিছু করে থাকেন, অন্যান্য রাজ্য সেটা উপভোগ করছেন, ভোগ করছেন, আমাদের বাংলা সেটা করতে পারছে না, করতে দেওয়া হচ্ছে না, করতে দেওয়া হচ্ছে অথবা কেন্দ্রীয় প্রকল্পকে একটা স্থানীয় নাম দিয়ে শুধুমাত্র অকারণে ঝগড়া করে, যার কোনো অর্থ হয় না। দাদা, এইটা একটা খুব বড় প্রশ্ন। 34 বছর ধরে আমরা দেখেছি কেন্দ্রের বিরোধিতা, কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। এটা কি বাংলার মানে ভবিতব্য, যে আমরা কিছুতেই আমরা একবারই থাকবো কিন্তু বাবার বিরুদ্ধে যাবো সারাক্ষণ? এটা কি কোনো উপকার হয়? আমার মনে হয় এইবার বোধহয় সব তো টেস্টেড, এক্সেপ্ট বিজেপি, এই নির্বাচনে ভালো ফলাফল হবেই হবে। আমরা যা ভাবছি তার থেকে ভালো হবে, এবং তারপরে এরা সরকার বা দল ধরে রাখতে পারবে না, সম্ভব নয়। মানে লোকসভা নির্বাচন এবং 26-এর নির্বাচন হবে না, বিধানসভা নির্বাচন আগেই হবে, 25-এ হবে। আচ্ছা আচ্ছা, আপনার কেন্দ্র সম্পর্কে আরেকটু তথ্য আমাদের দিন। মানে আপনার কনফিডেন্সটা কোথায় কোথায়? আমার কনফিডেন্স আছে, আমার দুটো অ্যাডভান্টেজ। তৃণমূল প্রার্থী সুদীপ ব্যানার্জি, ওনাকে পাওয়া যায় না, উনি দেখা দেন না, দেখা পান না। সাধারণ মানুষ দূরের কথা, ওনার দলেরও জনপ্রতিনিধিরা পায় না, পদাধিকারীরা পায় না, কর্মীরা পায় না। কিন্তু ভুবনেশ্বরেও ছিলেন বেশ কিছুদিন, 136 দিন মতন ছিলেন। সেটা তো নিশ্চয়ই স্বাধীনতা সংগ্রাম করেছিলেন না? নিশ্চয়ই না। আর গত 10 বছরে যে এমপি ল্যাডের টাকা, 14 থেকে 19 2,41 লক্ষ, 19 থেকে 24 2,79 লক্ষ, এটা তিনি খরচা করতে পারেন। সেটা নিশ্চয়ই সফল সাংসদের খুব একটা উদাহরণ হলো না। আরেকটা কথা হলো যে এখন উনি নিশ্চয়ই বাংলার বঞ্চনা নিয়ে বলবেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলবেন, মোদিজির বিরুদ্ধে বলবেন, উত্তর কলকাতার জন্য বলবেন, উত্তর কলকাতার মানুষের জন্য বলবেন। 5টা বছরে একটাও প্রশ্ন তিনি করেননি কেন? একটা, দুটো নয়, 3টে নয়। বাংলা নিয়ে হোক, কলকাতা উত্তরের মানুষদের নিয়ে হোক, জনগণের কথা হোক, কলকাতা উত্তরের উন্নয়ন নিয়ে একটা প্রশ্ন তিনি খরচ করেননি বা রাখেননি। সংসদে তার উপস্থিতি, বস্তুতপক্ষে পারফরমেন্স মানে অথচ তিনি গর্বের সঙ্গে বলেন যে আমি তৃণমূলের সংসদীয় দলের নেতা। এই যদি নেতার ভূমিকা হয় তাহলে তো সহজেই অনুমেয়।
দাদা, আপনার যে কটা বিধানসভা কনস্টিটিউয়েন্সি আপনার লোকসভার মধ্যে পড়ছে, তার মধ্যে একটা এলাকা, বিশেষ করে চৌরঙ্গি, আমি একটা ফলাফল আপনাকে বলি যে গত বিধানসভাতে দেবদত্ত মাঝি দাঁড়িয়েছিলেন চৌরঙ্গিতে বিজেপির, আর তৃণমূলের আমার এক্ষুনি নামটা মনে পড়ছে না। তো ওই সময় দেখা গেছিল যে 20,400 সামথিং ভোট দেবদত্ত মাঝি পেয়েছিলেন। নয়না বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন হচ্ছে তার বিরুদ্ধে, এবং তিনি জিতেছিলেন, তিনি পেয়েছিলেন 50,000-এর মতো ভোট। একটা স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে রয়েছে, তাতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে কলাবাগান এলাকা, চৌরঙ্গি এলাকা, সেখানে মানে যারা এখন দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আমাদের দেশে, আমি সংখ্যা লঘু শব্দটা ব্যবহার করবো না, 30 কোটি জনসংখ্যা যাদের, তাদেরকে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ বরং বলা যেতে পারে, সেই দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ভোটটা পুরোটাই পড়েছিল তৃণমূলের দিকে। দেবদত্ত মাঝি ওইখানেই বেশ ভালো মতো মানে তার পরাজয় স্বীকার করার নেপথ্যের কারণটা ছিল। এই কেন্দ্রটাকে, ওই জায়গাটা কিভাবে দেখছেন আপনি? না, এই তৃণমূল বিভ্রান্ত করছে, এবং ওরা যে খুব খুশি তা নয়। তার কারণ আনিস খান হয়েছে, তার কারণ বকটুই হয়েছে, গার্ডেনডিস হয়েছে, এবং ওরা বলে যে আমাদের ব্যবহার করেছে। তারপরেও যদি ওরা ব্যবহৃত হয়, এটা দুর্ভাগ্যের হবে। এবং সেই সমস্ত সুরেই কিন্তু কথা বলছে মমতা ব্যানার্জি থেকে সুদীপ ব্যানার্জি, মানে ওদের বিভ্রান্ত করার জন্য, সুশ্রী দেওয়ার জন্য। এবং যখন ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির যখন বলে যে আমরা 70% মুর্শিদাবাদে, 30% কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো 2 মিনিটে, তখন তাকে গ্রেপ্তার করা হয় না, তাকে রেপ্রিমেন্ড করা হয় না, তাকে শোকজ করা হয় না, দল থেকেও কিছু বলা হয় না। আমি রাজাবাজারের পেছনে একটা ওয়ার্ড আছে 29, সেখানে আমি প্রচার করছিলাম একদিন আমার সহকর্মীদের নিয়ে। হঠাৎ কানে এলো, এর আগেও আমি 3 টিয়ারে 12টা নির্বাচন লড়েছি, এটা 13th আমার। আমি বললাম ঠিক শুনছি তো, এটা ভারতবর্ষ, এটা বাংলা। কি কারণে? কসাই মহল্লাতে যখন আমি ঢুকেছি, তখন আমার কাছে মুসলিম মহল্লা মে ঘুষা কিউ। প্রথমবারটা আমি ঠিক শুনছি তো, তো কথা না। দ্বিতীয়বার যখন বললো, আমি তখন ঘুরে দাঁড়াই এবং প্রতিবাদ করি আমার চরিত্রের যা বৈশিষ্ট্য দিয়ে, বলি এসব কথা বলো না, সব বলতে নেই, এটা ভারতবর্ষ, এটা বাংলা। তারপর ওখানে দাঁড়িয়ে আমি ওসি নারকেলডাঙ্গা, ডিসি এসডি এবং সিপি কলকাতা ফোন করলাম, করে বললাম এগুলো হচ্ছে। সেই মোহাম্মদ আসিফ বা মোহাম্মদ জামিলকে, আরো অনেকেই ছিল, এই দুজনের নেতৃত্ব হয়েছিল, তাদেরকে কিছু শোকজ বা তাদেরকে ডাকা, থানায় বলা, কোনো কিছু করা হলো না। তার মানে এই ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির হোক বা রাজাবাজারের কসাই মহল্লার আসিফ বা জামিলি হোক, they are being patronized by the ruling party. সেক্ষেত্রে আপনি কি মনে করছেন, এই কেন্দ্রগুলোতে আপনার পরিস্থিতি কিরকম? না, পরিস্থিতি হলো যে ওই ভোটটা ভাগ হবে, আর যদি ওই ভোট যদি পায়ও পুরো, ওরা তো 22, আমরা তো 78। আমার তো আবেদন সেটাই সর্বত্র, যে এই 78% মানুষ 65% নেমে ভোট দিক, আর তাদের সেই ভোট দেওয়ার ব্যবস্থাটা শুধু করে দিক, আর কিছু করতে হবে না ইলেকশন কমিশন। কারণ এই 22%কে, মানে এখানে এই যে ভরতপুরের এমএলএ আমরা 70, বা এখানে মুসলিম ঘুষা কিউ, এটাকে বন্ধ করতে গেলে আমাদের যে মানুষেরা রয়েছেন তাদের সকলকে নামতে হবে, নেমে ভোট দিতে হবে। দাদা, একটা স্ট্যাটিস্টিক্স বলবো আপনাকে। গত লোকসভা নির্বাচন, 19-এর লোকসভা নির্বাচনে আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে দেখতে পাচ্ছি 94% দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভোট পড়েছিল, পশ্চিমবঙ্গের কথা বলছি। তার মধ্যে 92% গিয়েছিল ক্ষমতাসীন দলের কাছে, 2% পেয়েছিল আপনার বামেরা পেয়েছিল। এটা ছিল গত 19 সালের নির্বাচনী চালচিত্র, মানে নির্বাচন কমিশন থেকে যে তথ্য আমাদের দেয় সেই তথ্য পেয়েছিলাম। আপনার কাছে জানতে চাইবো, আমাদের কাছে একটা খবর আমাদের এখন রয়েছে, বিভিন্ন জায়গাতে ভোট হয়ে যাওয়ার পরে, বিশেষ করে বর্ধমান সহ বীরভূম বলুন
মানে দক্ষিণবঙ্গের ভোটের আগে যেগুলো আমরা দেখেছি, একটা তথ্য পেয়েছি যে উচ্চবিত্ত আর মধ্যবিত্ত দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মানুষজন তারা কিন্তু বলছেন যে আমরা দেশের বিকাশ চাই, আমরা দেশের সঙ্গে আছি এবং তারা এগিয়ে আসছে। তাই তো হওয়া উচিত। আমি নিজে বর্ধমানের ভোটার, আমার এই আঙুলে দেখুন ভোটের কালি রয়েছে। তো আমি ভোট দেওয়ার পরেই আমার বন্ধু বান্ধব, ওখানে আমার বাড়ি ঘরদোর রয়েছে, তো আমার ছোটবেলার বন্ধুরা রয়েছে, তারা পাশের পাড়াতেই থাকে, তাদের কারোর নাম আনিস, কারোর নাম কামাল ইত্যাদি। তারা কিন্তু এসে আমাকে বলে গেল যে এবার কিন্তু আমরা ভোটটা দেশের দিকে তাকিয়ে। উচিত উচিত আমি বলবো। এই তার কারণ এইখানে একটা কারণ এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যে সমস্ত জায়গায় ডাবল ইঞ্জিন সরকার বলা হয়, মানে রাজ্যে বিজেপি, তারা তো খুশি সুবিধা পাচ্ছেন, তো খুশিতে আছে, আনন্দে আছে, তাদের তো কোনো অসুবিধা আজ পর্যন্ত হয়েছে বলে আমার মনে হয় না, বা আমি শুনিও নি। আমি সে কথাও তাদেরকে বলছি। তারা কিভাবে সাড়া দিচ্ছেন, মানে আপনি যখন প্রচারে যাচ্ছেন তাদের সাড়াটা কিরকম? তাদের সাড়া পাচ্ছি পাচ্ছি না একেবারে সেটা বলবো না, পাচ্ছি, ইতিবাচক সাড়াই পাচ্ছেন। এখন আস্তে আস্তে তাদের কিন্তু মোহমুক্তি ঘটতে চলেছে বলে আমার মনে হয়, এবং আগামী দিনে হয়তো তারা বুঝতে পারবে। এই ভুল বোঝাচ্ছে সিএ নিয়ে, সিএ সম্পর্কে যারা জানে না তারা সিএর সঙ্গে না, মিথ্যা প্রচার করা হচ্ছে। এটা হচ্ছে যে একটা ইনফিল্ট্রেশন, অনুপ্রবেশ। ইনফিল্ট্রেটেড আটকাতে হবে না, নইলে তো ভয়ঙ্কর ঘটনা। এই কিছুদিন আগে জয়শঙ্কর সাহেব, মানে আমাদের বিদেশ মন্ত্রী, যে কথাটা বললেন যে ইনফিল্ট্রেশন কিন্তু বাংলা এবং ভারতবর্ষের জন্য আগামী দিনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে দেবে। ইতিমধ্যেই করেছে। তো তাহলে সেই ইনফিল্ট্রেশন আমাদের সেই জায়গায় তো লেবাননের দিকে এগোবে। সেটা তো অবশ্যই। আপনি একটা কথা বললেন দাদা, যে এই যে 66% বা 68% যাই হোক, মানে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী না 78, তার অন্তত 65-66 পড়ুক। হ্যাঁ, এইখানটাতে আসতে চাইছি, আমি এটাই বলতে চাইছি। যখন আমি আপনাকে বললাম 94% দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভোট পড়েছে, তখন দেখা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী ভোট দিয়েছেন মাত্র 64% থেকে 66% পশ্চিমবঙ্গে। আমি যেহেতু 66 সংখ্যাটা ব্যবহার করলাম, অর্থাৎ কলকাতা সহ আরবান ভোটারদের সম্পর্কে একটা অভিযোগ রয়েছে যে তারা ভোট দিতে বেরোন না। যদি তারা ভোট দিতেই না বেরোলেন তাহলে তো আমার উদ্দেশ্যটা সফল হবে না, এবং ওদের উদ্দেশ্যটা সফল হবে। আমার এটাই বক্তব্য, এই আবেদন, সেই মানুষগুলো যদি আমাকে পাঠাতে চায় তাহলে তো ভোট দিতে হবে। যদি কাউকে আটকাতে চায় যে না এ তাদের প্রতিনিধি হওয়ার যোগ্য নয়, তাহলে তো ভোট দিতে হবে। ঠিক তাই। আর ওই যে সমস্ত ভয়ঙ্কর কথাবার্তা ভারতবর্ষের বুকে বা বাংলায়, তাহলে সেই কথাগুলোকেও তো বন্ধ করতে হবে, তাহলেও ভোট দিতে হবে। উত্তর কলকাতার ভোটারদের প্রতি আপনার আবেদনটা জানান, সেই আবেদনটাই আমাদের আজকের এই সাক্ষাৎকারের শেষ কথা। উত্তর কলকাতার মানুষের কাছে আমার আবেদন হবে যে আপনারা দয়া করে আমাকে আপনাদের 5 বছর সেবা করার সুযোগ দিন। সাংসদ ব্যাপারটা খায় না মাথা দেয়, এটা আপনারা জেনে বুঝে উঠতেই পারেননি। তা এর আগে যিনি সাংসদ ছিলেন, না আপনারা দেখা পেতেন, না উনি দেখা করতেন, না উনি এমপিএর টাকা খরচ করতেন, না উনি সংসদে কলকাতা উত্তরের কথা বা বাংলার কথা বা ভারতবর্ষের কথা তুলে ধরতেন। সুতরাং সব মিলিয়ে আমি চাইব, আমি আশা করব যে আমাকে বড়রা আশীর্বাদ করবেন, সমবয়সী ছোটরা আমাকে শুভেচ্ছা জানাবেন এবং আমাকে নির্বাচিত করে আপনাদের 5 বছর সেবা করার সুযোগ করে দেবেন। অনেক ধন্যবাদ আপনাকে তাপস রায় আমাদের সময় দেওয়ার জন্য, এবং আমরা এটাও প্রত্যাশা করব যে কেন্দ্রে উত্তর কলকাতার তরফ থেকে এই ভদ্রলোকের কাছ থেকে আমরা অনেক কিছু পাবো উত্তর কলকাতার জন্য। ধন্যবাদ।